আমরা প্রায় রাত জেগে পড়তাম, সারাদিন ক্লাস করতাম, প্রতিদিনই পরীক্ষা দিতে হতো। এইভাবে করতে করতে আমরা একসময় ডাক্তার হলাম। 99 সালে ঢাকা মেডিকেলে ক্যান্সারের একজন চিকিৎসক হিসেবে কাজ শুরু করি। তখন ক্যান্সার চিকিৎসার যে ব্যবস্থাপনা দরকার একেবারেই কিছুই ছিল না সেখানে আমাদের। যারা ডেডিকেটেড থাকবে, পরিশ্রমী হবে এবং ফোকাসড হবে, তাদের জন্য ইট ইজ এ গুড প্রফেশন। মানুষের জীবনে এমন কিছু শব্দ থাকে যা শুনলে সময় যেন মুহূর্তের মধ্যে থমকে যায়। ক্যান্সার ইজ আনডাউটেডলি ওয়ান অফ দেম। এটি কেবল একটি রোগ নয়, এটি একটি যুদ্ধ, একটি ফ্যামিলির জন্য, একটি জীবনের জন্য। আর এই যুদ্ধে যিনি 3 দশক ধরে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে মানুষকে বাঁচার জন্য সাহস জুগিয়ে যাচ্ছেন, আজ তিনি আমাদের মাঝে। ভিউয়ার্স, প্লিজ ওয়েলকাম আওয়ার গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ এহতেশামুল হক, সিনিয়র কনসালটেন্ট, ল্যাব-8 ক্যান্সার হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু দ্য শো। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, আপনার ক্যারিয়ারের শুরুটা ছিল 1988 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশের মধ্য দিয়ে। এই যে দীর্ঘ 30 বছরের জার্নি, রিমোট এরিয়া কাউখালীর মেডিকেল অফিসার থেকে আজকে এই শীর্ষস্থানীয় পদে আছেন, এই পুরো সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে দেখেন, আমরা যখন কেরিয়ার শুরু করেছি, আপনি বললেন যে কাউখালী থেকে, আর আমি যদি একটু ভালো করে বলি, আসলে তা না। আমি যখন মেডিকেলে ভর্তি হই 1982 সালে, তখন থেকে আসলে আমি এই চিকিৎসা পেশা বা আমাদের এই হাসপাতাল এরিনাতে আমার লাইফটা কেটে যাচ্ছে। আমি যদি এটা ধরি, প্রায় 40 বছর, 30 না। তো আমরা বর্তমানে যে জেনারেশন আমরা পাচ্ছি, আমরা কিন্তু অতটা তখন ছিলাম না। কেরিয়ার শব্দটাও আমরা ভালো করে বুঝতাম না। আমরা কি বুঝতাম যে আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমাদের শিক্ষকরা আমাদেরকে একটা এজেন্ডা অথবা টাস্ক দিতেন যে তোমাকে এটা করতে হবে। এটা করলে কি পাবো তখন কিন্তু আমরা ভাবতাম না। আমরা জানতাম যে এটা আমাদেরকে করতে হবে। সেভাবে আমরা মেডিকেলে ভর্তি হই। এবং আমি যদি একটু পিছনের দিকে তাকাই, আসলে এটা মানে খুবই পরিশ্রমের একটা কাজ ছিল মেডিকেলে পড়ালেখা করা। আমরা প্রায় রাত জেগে পড়তাম, সারাদিন ক্লাস করতাম, প্রতিদিনই পরীক্ষা দিতে হতো। এইভাবে করতে করতে আমরা একসময় ডাক্তার হলাম। এই ডাক্তার হওয়ার পরে আমাদের তখন গভর্নমেন্ট চাকরি আমাদের জন্য ছিল না। আমরা প্রাইভেট চাকরি শুরু করলাম ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে। তারপরে একটা সময় আমরা BCS পরীক্ষার মাধ্যমে 9th BCS পরীক্ষা দিয়ে আমি গভর্নমেন্ট চাকরিতে ঢুকলাম। এই তখন জীবনে প্রথম বুঝলাম যে আমাকে একটা কম্পিটিশনের মধ্যে যেতে হচ্ছে। BCS দিয়ে আমাকে চাকরি নিতে হচ্ছে, BCS চাকরির মাধ্যমে আমাকে যেতে হবে। তো BCS চাকরি দেওয়ার পরে আমরা চাকরি করতে হবে, আমাকে গ্রামে যেতে হবে। এটার জন্য আমরা ইনিশিয়ালি মেন্টালি প্রস্তুত ছিলাম না, কারণ আমরা যারা মেডিকেলে পড়ালেখা করতাম, আমরা শহর কেন্দ্রিক মেডিকেল কলেজগুলোতে পড়তাম, আমাদের জীবনটা অনেকটা শহুরে ছিল। তারপরে আমরা তখন কিন্তু ভাবতাম যে না, আমাকে করতে হবে। সুতরাং আমরা গ্রামে গেলাম। আপনি জানেন যে রাঙামাটি তখন একটা অশান্ত এলাকা ছিল। সেখানে শান্তি বাহিনী অথবা যে আমাদের যে পাহাড়ি অস্থিরতা, এটার মধ্যেই আমাদেরকে কিন্তু চাকরি শুরু করতে হলো। ইভেন কি আমি যখন রাঙামাটিতে প্রথম চাকরি শুরু করলাম, তখন এরকমও হয়েছে যে আমাদের চাকরির মধ্যেই তখনকার যে অস্থিরতা, এই গোলাগুলি যুদ্ধ এটা চলতেছিল। ইভেন আমরা অনেক সময় হাসপাতালে খাটের নিচে লুকিয়েও আমাদের কাজ করেছি, এবং রাত্রেবেলা এই যে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে আমরা কিন্তু হাসপাতালের মধ্যে লুকিয়ে কাজ করেছি বা মানুষকে সার্ভিস দিয়েছি। তো এটা গেল একটা প্রেক্ষাপট যে না, আমাকে কাজ করতে হবে। আমি করেছি, আমি কি পাচ্ছি বা পাবো না এটাও আমি চিন্তা করি নাই। এবং আমি যদি আজকে বলি, আমার শুরুতে চাকরিতে প্রথম মাত্র বেতন ছিল 1800 টাকা। এই 1800 টাকা বেতনই আমার কাছে তখন অনেক মনে হতো। আমি অনেক স্বচ্ছন্দে ছিলাম। এই বেতনটার জন্য আমি বা আমার কলিগরা সবাই মিলে আমরা কাজ করতাম, আমরা রোগীদেরকে সার্ভিস দিতাম। এই দেখতে দেখতে রাঙামাটির সেই কাউখালী থেকে পরে আমি বিভিন্ন জায়গায় চাকরি করে চিটাং মেডিকেল কলেজে চাকরি করলাম। করার পরে আমি একটা সময় ভাবলাম বা ভাবতে বাধ্য হলাম যে না, আমাকে একটা স্পেশালিস্ট হতে হবে। আমি শুধুমাত্র একজন MBBS বা মেডিকেল অফিসারের জীবন যদি যাপন করি, তাহলে আমি আমার দেশকেও কিছু ভালো দিতে পারবো না, আবার আমার নিজেরও কোনো ডেভেলপমেন্ট হবে না। এই ভাবনা থেকেই কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশনের চেষ্টা শুরু। আপনি শুনলে অবাক হবেন, তখন শুধুমাত্র ঢাকায় ডিদেন IPGMR, যেটাকে আমরা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলি, এই একটাই ছিল আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জায়গা। আমরা বাংলাদেশ থেকে অনেকেই আসতাম, কিন্তু মাত্র 5 জন প্রতি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ পেত।
আমাকে প্রসিকিউশনের সুযোগ পেতে পেতেই প্রায় 8-9 বছর আমার লেগে গিয়েছে। ঢাকা মেডিকেলে প্রথমে রেজিস্ট্রারের কাজ শুরু করলাম, মানে একটা হায়ার লেভেলে। এই রেজিস্ট্রার থেকে পরে আরএস মানে রেসিডেন্ট সার্জন লেভেলে কাজ করলাম, ইট ইজ আরেকটা হায়ার লেভেল। কিন্তু এরপরেই আমার জীবনটা বা আমাদের অনেকের জীবনটাই খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। কারণ আমরা অনেকেই পাশ করলাম বা করতেছি, কিন্তু আমাদের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল সেখানে আমাদের পদোন্নতির খুব একটা সুযোগ ছিল না। আমার পরবর্তী পদ ছিল সহকারী অধ্যাপক, কিন্তু আমি পাশ করার প্রায় 10 বছর পরে সহকারী অধ্যাপকের এই পদটা আমি পাই। 99 সালে ঢাকা মেডিকেলে ক্যান্সারের একজন চিকিৎসক হিসেবে কাজ শুরু করি। তখন ক্যান্সার চিকিৎসার যে ব্যবস্থাপনা দরকার একেবারেই কিছুই ছিল না সেখানে আমাদের। শুধুমাত্র একটা রেডিওথেরাপি মেশিন কোবাল্ট, এটা দিয়ে আমরা কাজ করতাম। এখন যে মডার্ন যে রেডিওথেরাপি মেশিন, মডার্ন যে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইভেন ডায়াগনস্টিক যে কাজগুলো, বায়োপসি, তারপর আপনার সিটি স্ক্যান বা এমআরআই, পেট সিটি স্ক্যান, এগুলো কিছুই ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের সীমাবদ্ধতা এগুলোকে আমরা একটু অ্যাকোমোডেট করতাম বা সিনক্রোনাইজ করতাম, করে আমরা রোগীদেরকে সার্ভিস দিয়েছি। এবং ডেফিনেটলি আমি আজকে এখানে দাঁড়িয়ে মনে করি যে তখন আমরা ওই যে চ্যালেঞ্জ ওইটা নিয়েও কিন্তু আমরা দেশের জন্য, রোগীদের জন্য কিছুটা হলেও কাজ করতে পেরেছিলাম। আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে ক্যান্সার ডিপার্টমেন্টটা স্বতন্ত্রভাবে কাজ করা শুরু করেছে, এবং আমাদের প্রাইভেট সেক্টরে অনেকগুলো ক্যান্সার সেন্টার এবং ক্যান্সার হাসপাতাল কাজ করছে, যার মধ্যে আমি আজকে যেখানে বসে কথা বলছি এই ল্যাবেইড ক্যান্সার হাসপাতাল, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে একটা প্রাইভেট সেক্টরে শুধু ক্যান্সারের উপর একটা হাসপাতাল। এইটা কিন্তু আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমরা এখন একটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে আমরা পাচ্ছি। এবং আপনি শুনলে আরও খুশি হবেন যে সরকারি লেভেলে আমাদের 6টা বিভাগীয় শহরে 6টা ক্যান্সার সেন্টার অলমোস্ট কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে, বাকি কাজগুলো করে হয়তো সহসাই এগুলোর কাজ শুরু হবে। সুতরাং আমি যদি একটু পিছনে ফিরে তাকাই যে আমি স্বপ্নবিহীন একটা মানুষ, মোটামুটি স্বপ্নহীন একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমি যখন কেরিয়ার শুরু করলাম 1982 সালে ছাত্র হিসেবে, আজকে 40 বছর পরে আমি যদি আজকে 26 সালে এটা দেখি, তাহলে আমি ডেফিনেটলি আমি বলবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যান্সার চিকিৎসার যে ব্যবস্থাপনা, এটা মেসিভ পরিবর্তন হয়েছে। স্যার, ল্যাবেইড ক্যান্সার হসপিটাল এখন ক্যান্সার চিকিৎসায় একটি বড় নাম। একজন সিনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অ্যাডভাইজার হিসেবে ল্যাবেইড ক্যান্সার হসপিটালে রোগীদের জন্য নতুন ধরনের কি এস্টাবলিশমেন্ট বা ফ্যাসিলিটিস আছে যা তাদের মধ্যে নতুন করে হোপ জাগাচ্ছে? আমি মনে করি ক্যান্সার চিকিৎসার জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি জানেন ক্যান্সারের প্রথম হচ্ছে নির্ণয় করা, ডায়াগনস্টিক ওয়ার্কআপ। 2 নম্বর হচ্ছে এটাকে আপনার ডায়াগনস্টিক ওয়ার্কআপের পরে এটাকে স্টেজিং করা, স্টেজিং ওয়ার্কআপ বলি। তারপর হচ্ছে এটা চিকিৎসা সম্পর্কে একটা পরিকল্পনা করা। এই কাজগুলো যদি আপনি ওয়ান স্টপ না করেন তাহলে হবে না। আমি একটু এক্সপ্লেন করে বলি। মনে করেন একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমে দেখলাম, দেখার পরে এটার বায়োপসি করলাম। বায়োপসি করে এটা কিন্তু নর্মাল হিস্টোপ্যাথোলজি করলে আমাদের হয় না, আমরা মলিকুলার বা আপনার যে ER/PR HER2 এই ধরনের কতগুলো টেস্টিং আমরা করি, এবং পরবর্তীতে আমরা NGS বলে একটা পরীক্ষা আছে, নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং, এগুলো করি। এগুলো করে আমরা টাইপিং করি। তারপরে স্টেজিংয়ের জন্য আমরা সিটি স্ক্যান, MRI, পেট সিটি স্ক্যান করি। করার পরে আপনি এখন জানলেন যে এইটা কোন জাতের ব্রেস্ট ক্যান্সার, তার স্টেজটা কি, এবং তার এটার বর্তমান যে টাইপিং কোন টাইপের ক্যান্সার। এগুলো জানার পরে যেটা আইডিয়াল সারা দুনিয়াভর হয় সেটা হচ্ছে আপনাকে একটা টিউমার বোর্ড করতে হয়। কারণ এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য সার্জন লাগবে, রেডিওথেরাপিস্ট লাগবে, কেমোথেরাপিস্ট লাগবে। সুতরাং একটা বোর্ড করি আমরা। এই বোর্ডে ওই যে রেডিওলজিস্ট থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, এবং আমি যে কথাগুলো বললাম ওনারা সবাই থাকবে। বোর্ড ডিসাইড করবে যে এটা কোন স্টেজের ক্যান্সার, এবং এই ক্যান্সারটার জন্য এই যে চিকিৎসা পদ্ধতিগুলো, এই রোগীর কী কী লাগবে এবং কোনটা সিকোয়েন্সিং কখন হবে, এইটা মেডিকেল বোর্ডের মাধ্যমে হবে। এখন হওয়ার পরে আপনি অপারেশনটা করবেন বা কেমো দিবেন, তারপরে আপনি আবার কেমো দিবেন, অপারেশন করবেন, রেডিওথেরাপি দিবেন। এই জিনিসগুলো একটা জায়গায় হওয়া ভালো। আপনি এক জায়গায় অপারেশন করলেন, এক জায়গায় ডায়াগনোসিস করলেন, এক জায়গায় কেমোথেরাপি দিলেন, এই চিকিৎসাটা তখন আর
আউটপুট ভালো দেয় না। কমিউনিকেশন হ্যাঁ, আমাদের লেভিট ক্যান্সার হাসপাতালে আমরা অত্যন্ত খুশি, যেটা আইডিয়ালি সারা বিশ্বের স্ট্যান্ডার্ড ক্যান্সার হাসপাতালের মতো আমাদের এখানে এই সবগুলো কাজ আছে। আমরা ডায়াগনস্টিক কাজগুলো করি, আমরা এখানে বোর্ডও করি, আমরা বোর্ডের পরবর্তী অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি সব করি। এখন এই যে রেডিওথেরাপি একটা শব্দ আমি বলে দিলাম, এটা কিন্তু অনেকেই বলবো আমিও রেডিওথেরাপি করি, কিন্তু তা না। আমাদের এখানে রেডিওথেরাপির আবার কতগুলো পদ্ধতি আছে, কোয়ালিটি, যে আপনি কি 2D, 3D, IMRT, ভিম্যাট, এই পদ্ধতিগুলোর দ্বারা আমরা এমনভাবে রেডিওথেরাপি করি যেখানে আপনার রোগী রেডিয়েশনের দ্বারা তার শুধু ক্যান্সার কোষটাই আমরা ধ্বংস করব, কিন্তু আশেপাশে তার অন্য কোনো অর্গানের ক্ষতি না হবে। ঠিক একইভাবে কেমোথেরাপি দেওয়া হবে যাতে কেমোথেরাপির সাইড ইফেক্ট অথবা টক্সিসিটি ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে। ঠিক একইভাবে ইমিউনোথেরাপির ক্ষেত্রে হবে, অপারেশনের ক্ষেত্রে হবে। বিশেষ করে আমাদের এখানকার যে ওটিগুলা, এগুলোকে আমরা মডিউলার ওটি বলি, মানে এখানে ইনফেকশন রেট অলমোস্ট আমাদের এখানে আমরা যদি ডাটা দেখি লেস দেন 5% বা আরও কম। এবং আমাদের যে ওটির পরে পোস্ট অপারেটিভ, আইসিইউ, এইগুলো একটা রোগীর জন্য সব কিছু সমন্বিত। আপনার প্রোফাইলে দেখছিলাম আপনি ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে স্পেশাল পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন। তো সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, ক্যান্সার প্রতিরোধে লাইফস্টাইলে কি কি বিশেষ পরিবর্তন আনতে পারে বা আর্লি ডিটেকশনের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? প্রথম হচ্ছে প্রিভেনশন নিয়ে একটু কথা বলি। আসলে ক্যান্সার এমন একটা রোগ, এটার কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখনো বাইর করতে পারিনি। সুতরাং প্রিভেনশন সম্পর্কে স্পেসিফিক অ্যাডভাইস করা বা প্রেসক্রিপশন দেওয়া এটা আসলে ডিফিকাল্ট। তো আমরা জেনারেলাইজড বলি। জেনারেলাইজড হচ্ছে আপনাকে স্বাস্থ্যসম্মত একটা জীবনযাপন করা। আপনি জানেন আমরা কিন্তু এখন সব দিকে রিস্কে আছি। ধূমপানের মাত্রা এখন অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমরা একসময় জানতাম আমাদের মেয়েরা ধূমপান করে না, কিন্তু আমরা জানি ধূমপান ক্যান্সার সহ অনেক রোগের জন্য সরাসরি দায়ী। সুতরাং এই ধূমপানের হারটা বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের বিশেষ করে মেয়েরাও অনেক কিন্তু এখন হয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে একটা অ্যাডভাইস হিসেবে রাখবো যে প্লিজ এটা পরিহার করুন, তাহলে আপনি ক্যান্সার সহ অনেক রোগ থেকে পাবেন। পাশাপাশি অ্যালকোহল, আমরা অনেকেই বলি যে আমাদের সোসাইটি খুব রক্ষণশীল সোসাইটি, কিন্তু আমি ডাক্তার হিসেবে জানি আমাদের এই রক্ষণশীল সোসাইটি তো অ্যালকোহলের মাত্রাটাও বেড়ে যাচ্ছে, এইটাও একটা কারণ। 2 নম্বর হচ্ছে কর্মবিমুখতা। আমরা সবাই বসে বসে কাজ করি, আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে। এই অতিরিক্ত চর্বিও ক্যান্সারের প্রিকারসার, মানে অতিরিক্ত চর্বি থেকে ক্যান্সার হয়। সুতরাং আপনারা ব্যায়াম করুন, নিজের ওজনটা কমিয়ে রাখুন। তারপর হচ্ছে খাবার টাবার। আপনি জানেন আজকে আমাদের ফুড সিকিউরিটি নিয়ে সারা বিশ্বের মতো আমরাও আতঙ্কিত। আমাদের এখানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলোতে অনেকগুলোতে হরমোন আছে, অনেকগুলোতে স্টেরয়েড আছে, আবার অনেকগুলো অ্যাডাল্টারেটেড, মানে ফরমালিন দিয়ে আমরা পচন রোধ করি। এই খাবারগুলো সরাসরি আপনার ক্যান্সার সহ অনেক রোগের জন্য দায়ী। সুতরাং আমি কি খাচ্ছি, এই জিনিসটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপনি বাজার থেকে কী কিনছেন, কী খাচ্ছেন, ওটা কীভাবে প্রিপেয়ার করা হচ্ছে। আপনি ধরেন, আমি জানি যে আমার ফ্যামিলির কথাও আমি যদি বলি, আমাদের অনেক ফ্যামিলিতে আছে যে আপনি এই বছরের কোরবানির মাংস আগামী বছর খান, বাসায় রেখে দিন। এই জিনিসগুলো আমাদেরকে ফুড সিকিউরিটিটাও কিন্তু আমাদের, আমি দুঃখের সাথে বলতেছি, আমি গত 2-3 মাসে এই ঠিক ইয়াং ধরেন অ্যারাউন্ড 40, 5 থেকে 6টা ছেলের স্টোমাক ক্যান্সার পেয়েছি, 5 থেকে 6টা, এবং অ্যাডভান্স, তারা টেরও পায়নি। লিভার ক্যান্সার বেড়ে যাচ্ছে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই যে খাদ্যের যে অসচেতনতা, এটা থেকে হচ্ছে। তারপরে আসেন ডিভাইস। এখন একটা এই যে মোবাইল নামক একটা ডিভাইস নিয়ে আমরা ব্যস্ত আছি, এটার জন্য আমাদের রাতের ঘুমটা কমে যাচ্ছে। আমাদের অনেক স্টাডি আছে যে আপনি যদি রাতে ঠিকমতো না ঘুমান এবং আপনার ব্রেইন যদি বিশ্রাম না পায়, লিভার যদি বিশ্রাম না পায়, যেটা ঘুমের মাধ্যমে হয়, তাহলে অনেক রোগ হতে পারে। এবং এগুলো আসলে এখনও ডাটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো না, যার জন্য আমি ওইভাবে যেতেও চাচ্ছি না। বাট আমি সাবধান করছি যে ডিভাইসেও আমাদেরকে একটু কম সময় থাকতে হবে, এবং আমাদেরকে আর্লি ঘুমাতে হবে, এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমাদের যে কারোই যে কোনো অসুখ হোক, এটা যদি 15 দিনের মধ্যে নর্মাল চিকিৎসায়, নর্মাল বলতে আমি ডেফিনেটলি রেজিস্টার্ড MBBS ডাক্তারের চিকিৎসা বলবো, ভালো না হয়, তাহলে তাকে সেকেন্ড থট দিতে হবে, তাকে এবং তার ডাক্তারকে। 2 জায়গায় কিন্তু আমরা প্রবলেম করি। আমাদের ডাক্তারও অনেক সময় একটা রোগী কাশি 15 দিন, 20 দিন, 2 মাস, 3 মাস চলে যাচ্ছে, তার ডিসেন্ট্রি হচ্ছে, বছরের পর বছর ডিসেন্ট্রি হচ্ছে,
এই জিনিসগুলো আমরা একটু ডিলে করে ফেলি। এই ডিলে করা যাবে না। যদি কোনো কারণে কারো কোনো একটা অসুখ নর্মাল চিকিৎসায় 15 দিনের মধ্যে ভালো না হয়, তাহলে তাকে একটু স্পেশালিস্টের কাছে বা সেকেন্ড থট দিতে হবে। কিন্তু এটা ক্যান্সার আমি বলবো না, বাট চিন্তা করতে হবে। স্যার, আপনি তো মেডিকেল এডুকেশনের সাথেও জড়িত, বিশেষ করে অ্যাজ আ টিচার অ্যান্ড মেন্টর। তো নতুন যারা মেডিকেল প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? তাদের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে, ইট ইজ এ এক্সেলেন্ট প্রফেশন। আপনি এখানে যদি কেউ আসে এবং সে কাজ করে, আমি শিওর সে যদি ডিভোটেড থাকে সে স্যাটিসফ্যাকশন পাবে, এবং সে অ্যাট দি এন্ড অফ দি লাইফ অথবা অ্যাট দি এন্ড অফ দি একটা সময় সে পরিতৃপ্ত হবে। বাট এখানে আসতে গেলে আপনাকে ফুল ডেডিকেশন থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, এবং আপনাকে সব সময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে। আপনার কল্যাণটা বাই দি বাই হয়ে যাবে, কিন্তু আপনি মানুষের কল্যাণটা আগে চিন্তা করতে হবে। এই ধরনের চিন্তাভাবনা করে কেউ যদি এই পেশায় আসে, আমি বলবো এই পেশায় সম্মান আছে, এই পেশায় তৃপ্তি আছে, এই পেশায় কিন্তু আপনি ভালো থাকারও একটা সুযোগ আছে, যেটা আমরা ওয়েলবিং যেটাকে বলি, সেখানেও কিন্তু এই পেশায় যথেষ্ট সুযোগ আছে। সুতরাং যারা ডেডিকেটেড থাকবে, পরিশ্রমী হবে এবং ফোকাসড হবে, তাদের জন্য ইট ইজ এ গুড প্রফেশন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের প্রশ্নগুলোর খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। অনেক নতুন কিছু জানতে পারলাম, আরও অনেকক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি আজকের এই শো যারা দেখলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। দর্শক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আশা করছি ক্যান্সার যে একটি মরণ ব্যাধি নয়, ঠিক চিকিৎসা এবং মনোবল থাকলে ক্যান্সারও যে ফাইট করা সম্ভব, সেটি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে নতুন কোনো গেস্টের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটিএফএম এবং মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সের সঙ্গেই থাকবেন।